আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যারা সরকারের গণমুখী বাজেটের বিরোধিতা করছেন তারা বিভ্রান্তি ছড়াতে চায়। চকরিয়ায় বিএনপি আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা ব্যয় কমানো কিংবা বেকারদের কর্মসংস্থানের মতো উদ্যোগগুলোই তার আই হ্যাভ আ প্ল্যানের অংশ। এ সময় তিনি দেশ গড়া নতুন স্লোগান দিয়ে বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। প্রতিনিধি এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আলামিন তালুকদারের ক্যামেরায় কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। ঠিক রাত 7:30 মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধান হবার পরেও ঠিক নির্বাচনের পূর্বের প্রচারণার মতোই বিরামহীন তিনি। দিনভর কক্সবাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে অবশেষে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। আমরা বাংলাদেশকে একটি শিল্পের দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সমাবেশে সরকার পরিচালনায় নিজের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী 1 বছরের মধ্যে প্রতি উপজেলায় 8 থেকে 10,000 জনের হাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 বেডে রূপান্তরের পরিকল্পনাও আছে ঘোষিত বাজেটে। যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলছে তারা বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে বলছে বলেও মন্তব্য করেন তিনি। আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা, এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, জনগণের শাসনের চলার পথকে কেউ যেন আর বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না। এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। এর আগে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সরকার প্রধান। জিয়ারত করেন জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের কবর। তার পরিবারের হাতে তুলে দেন 20 লাখ টাকার সঞ্চয়পত্র। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ডুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন। মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশজুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব, এবং এই কাজের মাধ্যমেই আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এর আগে বৃষ্টি ভেজা দিনের শুরুতে কক্সবাজারে নেমেই সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতিলা খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথসভায় প্রধানমন্ত্রী বলেন, 7টি পণ্যের উপর কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দাম বাড়েনি। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। কক্সবাজার সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 থেকে 6 লেনে উন্নীত করার ঘোষণা দেন। জানান, কিছুদিনের মধ্যেই লবণ চাষীদের জন্য সঠিক মূল্য নির্ধারণ করবে তাঁর সরকার। আলহামদুলিল্লাহ। দাও ফিরেছে অরণ্য, লও এ নগর। দরিয়ানগর কক্সবাজার থেকে যেন সেই স্লোগান উচ্চারণ করলেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। সে সঙ্গে দলের এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাল পুনঃখনন কর্মসূচিও করলেন এখান থেকে। বৈরী আবহাওয়ার মধ্যে তারেক রহমানের এই কক্সবাজার আগমন ঘিরে সাধারণ মানুষ যেমন উৎসাহ আর উদ্দীপনা দেখিয়েছে, ঠিক তেমনি প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে দেশ এবং জনগণের উদ্দেশ্যে নানান কর্মসূচি গ্রহণের কথাও স্পষ্ট হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কক্সবাজার।
ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। হতাশার ড্র দিয়ে মিশন হেক্সা শুরু করলো ব্রাজিল। শুরুতে গোল হজম করলেও ভিনিসিয়াস জুনিয়রের গোলে শেষ পর্যন্ত 1-1 ড্র নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো সেলেসাওদের। হেক্সা মিশনে মরক্কো বধে কোচ কার্লো আনচেলত্তি নামালেন 29 বছর 235 দিন গড় বয়সের একাদশ। দানিলো, কুনহা, সান্দ্রোদের বাইরে রেখে দল সাজানোর পরিণাম অবশ্য শুরু থেকেই টের পেতে থাকে সেলেসাওরা। এলোমেলো ব্রাজিল মরক্কোর হাই প্রেসিং ফুটবলের সামনে রীতিমতো অসহায়। যে সুযোগে 21 মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন মরক্কোর ইসমাইল সাইবারি। ব্রাহিম ডিয়াজের ডিফেন্স চেরা নিখুঁত পাস, গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে জালে জড়ান সাইবারি। গোল হজম করে অবশ্য জেগে ওঠে কার্লো আনচেলত্তির ব্রাজিল। 32 মিনিটে দলটি ত্রাতা হয়ে আসেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেজের পাস থেকে দারুণ ড্রিবলিংয়ে কোনাকুনি শটে সমতা ফেরান রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার। ব্রাজিলের জার্সি গায়ে নিজের 50তম ম্যাচে 7ম গোলে দেখা পেলেন ভিনিসিয়াস। প্রথমার্ধের শেষ দিকে লুকাস পাকেতার একটি চমৎকার সিজার কিক মরক্কোর গোলরক্ষক বনো রুখে দিলে লিড নেওয়া হয়নি ব্রাজিলের। বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন এনে ম্যাচের গতি বাড়ানোর চেষ্টা করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজিমিরো, রজার ইভানেজের পরিবর্তে দানিলো ও ফ্যাভিনিওকে মাঠে নামানো হয়। আক্রমণ ভাগে ইগর থিয়াগো ও পাকেতার জায়গায় লুইস হেনরিক ও মাথিয়াস কুনহা মাঠে নামলেও মরক্কোর রক্ষণদুর্গ ভাঙা সম্ভব হয়নি। বিপরীতে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে তাতে সফল হয় মরক্কো। শেষ পর্যন্ত 1-1 সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ব্রাজিলিয়ানরা তারা তাদের উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করলেও রেজাল্ট কিন্তু তাদেরকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। তবে দিন শেষে 1-1 এই সমতা এই ম্যাচের জন্য সবচেয়ে পারফেক্ট রেজাল্ট। তবে কোচ কার্লো আনচেলত্তির জন্য দোষটা কিন্তু রয়ে গেল, বিশেষ করে রক্ষণ এবং আক্রমণ ভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে। মুজ্জাকির তারেক, যমুনা স্পোর্টস, মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পারফরমেন্সে হতাশ ভক্তরা। কিন্তু কেন? পিছিয়ে পড়ে 32 মিনিটের সমতায় আসার পরও কেন দ্বিতীয় গোলের দেখা পেল না আনচেলত্তির দল? ফিনিশিং ব্যর্থতা, রাইট ব্যাক আর মাঝ মাঠের দুর্বলতা ফুটে উঠেছে এই ম্যাচে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখুন। রিও ডি জেনিরো, নিউ ইয়র্ক থেকে শুরু করে ঢাকা, ব্রাজিলের বিশ্বকাপ ওপেনার দেখতে ভোর 4টায় উঠে খেলা দেখতে বসে একরাশ হতাশা নিয়ে দিনটা শুরু করলো ব্রাজিল ভক্তরা। শুরুতেই গোল হজমের জ্বালাটা অবশ্য কিছুটা কমেছে 32 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে। কিন্তু এটাই পুরো ম্যাচে ব্রাজিল দলের একমাত্র সাফল্য আর একমাত্র উচ্ছ্বাস করার উপলক্ষ। এর পরের সময়টুকু কেবল আফসোস আর হতাশায় কেটেছে সেলেসাও ভক্তদের। এখন প্রশ্ন হচ্ছে, কেন মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত পারফর্ম করতে পারল না ব্রাজিল? চলুন জানি অন্যতম 3টি কারণ। প্রথমত, ফরমেশন। শুরুতেই 4-2-3-1 ফরমেশনে মাঠে নেমেছিল ব্রাজিল। তাতে লেফট উইঙ্গে ভিনি, সেকেন্ড স্ট্রাইকার বা নাম্বার 10 হিসেবে মাঝে রাফিনিয়া আর রাইট উইঙ্গে ছিলেন লুকাস পাকেতা। মূলত বার্সেলোনার হয়ে লেফট সাইডে খেলে অভ্যস্ত রাফিনিয়াকে কিছুটা কমফোর্ট দিতেই হয়তো কোচ আনচেলত্তি তাকে খেলিয়েছেন নাম্বার 10 রোলে। কিন্তু তাতে মাঝ মাঠে তৈরি হয়েছিল শূন্যতা। শুরুতেই সেই সুযোগকে কাজে লাগিয়ে ডমিনেট করেছে মরক্কো। পরবর্তীতে প্রথম গোল হজম করার পর রাফিনিয়াকে নেওয়া হয় রাইট সাইডে আর পাকেতা ফেরেন নাম্বার 10-এ। ফলে ভারসাম্য ফেরে অনেকটাই। দ্বিতীয়ত, রাইট ব্যাক। শেষ মুহূর্তে ওয়েসলির ইনজুরিতে ছিটকে যাওয়ায় তার জায়গায় সেন্টার ব্যাক ইবানেসকে খেলিয়েছে ব্রাজিল। কিন্তু মেকশিফট দায়িত্বে রাইট সাইডে জঘন্য পারফর্ম করেছেন ইভানেস। পরিস্থিতি বেগতিক দেখে দ্বিতীয়ার্ধের শেষে তাকে তুলে নেন ডন কার্লো। তৃতীয়ত, ফিনিশিং ব্যর্থতা। ব্রাজিল দলের ফিনিশারের অভাব বেশ কিছুদিন ধরেই। রোনালদো, নেইমারদের উত্তরসূরি এখনও খুঁজে পায়নি সেলেসাওরা। 13 মিনিটে ইগোর থিয়াগো, 67 ও 87 মিনিটে রাফিনিয়া দুটি গোলের সুযোগ নষ্ট করেন। বিশেষ করে ইগোর থিয়াগোর পারফরমেন্স ছিল খুবই দৃষ্টিকটু। এছাড়াও মাঝ মাঠে ব্রাজিলের দুর্বলতা ফুটে উঠেছে। কোনো ক্রিয়েটিভ প্লেমেকার নেই দলে। বল ধরে রেখে আক্রমণ তৈরি, লং পাস, থ্রু পাস, এমন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো মিসিং ছিল ব্রাজিলের। সেই সাথে খুব সহজেই বল পজিশন হারিয়েছে ব্রাজিল।
তবে ব্রাজিলের এমন ব্যর্থতার বড় একটা কারণ কিন্তু মরক্কোর খুব ভালো পারফরমেন্স। মাঝমাঠ আর রক্ষণ সামলে ব্রাজিলকে কোনো জায়গায় দেয়নি মরক্কো। ব্রাজিলের প্রচুর আক্রমণ ট্রানজ্যাকশন পিরিয়ডেই রুখে দিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়নরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। ব্রাজিল মরক্কোর ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় কয়েক হাজার মানুষ উপভোগ করেছেন, কিন্তু ম্যাচের ফলাফলে খুব একটা খুশি নন ব্রাজিল সমর্থকরা। ম্যাচের পর অনেক ব্রাজিল সমর্থকই মনে করছেন এক ড্র বিপর্যয় নয়, কারণ মরক্কো বর্তমানে শক্তিশালী দল। তবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের কাছ থেকে আরও আধিপত্যপূর্ণ খেলা আশা করেছিলেন তারা। সমালোচনায় উঠে এসেছে মাঠের দুর্বলতা। অনেক সমর্থক বলছেন ব্রাজিল বারবারই বল হারিয়েছে, সামাল দিতে পারেনি মরক্কোর পেসিং। তবে ভিনিসিয়াসের একমাত্র গোল নিয়েছিল সমর্থকদের ব্যাপক প্রশংসা। তাদের প্রত্যাশা পরের ম্যাচগুলোয় নেইমার মাঠে ফিরলে ছন্দে ফিরবে ব্রাজিলও। খুবই হতাশ করছে, আর ব্রাজিল থেকে এটা আশা করা হয়নি। মরক্কো খুবই ভালো খেলছে। ইনশাল্লাহ প্রথম থেকে আমরা শুরু করতে পেরেছি, যেহেতু ইনশাল্লাহ আমরা এবার 5 স্টার থেকে 6 স্টার হয়ে ছাড়বো। যারা বলতেছে যে ব্রাজিল ড্র করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্রাজিল যদি র্যাঙ্কিংয়ে 6 নম্বর, মরক্কো 7 নম্বর, তো এখানে ড্র হওয়াটা কিন্তু স্বাভাবিক। যতটুকু আশা করেছিলাম হয়তো একটু কম হয়েছে। আমরা চেয়েছিলাম যে আমরা বিজয় নিয়েই ফিরবো, যেহেতু ড্র হয়েছে খেলা। আগামীতে নেক্সটে ইনশাল্লাহ ভালো হবে। সরকারের সময় ফুরিয়ে আসছে, এ মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের লালদিঘি মাঠে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়িত না করলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। শনিবার বিকালে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে ছিল 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। এ সময় কক্সবাজারে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের আমির। তার অভিযোগ, দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নিশ্চুপ ভূমিকাও ক্ষোভ প্রকাশ করেন। জানান গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। এ সময় প্রস্তাবিত বাজেট এবং সমসাময়িক নানা ইস্যুতে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। সংসদীয় গণতন্ত্রে সরকারের গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বিরোধী দলের দায়িত্ব। তাই জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো সংসদ ও রাজপথে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, দাবি জামায়াতে ইসলামীর আমিরের। দেশের ইতিহাসে নিজেদের সবচেয়ে গঠনমূলক বিরোধী শক্তি দাবি করেছেন দলটির নেতারা। বলছেন, নিয়মতান্ত্রিক প্রতিবাদকে কেউ দুর্বলতা ভাবলে হবে না। বিরোধী দল বারবারই জনগণের সাথে আছে এবং থাকবে। জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি, সাথে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মতো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কতটা সরব বিরোধী দল? সংসদ ও রাজপথে বিরোধী দলের সক্রিয়তা আর ভূমিকা নিয়ে আলোচনা আছে বিভিন্ন মহলে। বিরোধী দলীয় এমপি ও জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান বিরোধী দল। দলটির অন্য নেতারাও বলছেন, জনগণের উপর চাপিয়ে দেয়া যে কোনো ইস্যুতে সরব ও সোচ্চার তারা। নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু এটা উল্টে যাচ্ছে। জনগণের সাথে আছি, জনগণের পাশে আছি, তাদের পাশে আমরা থাকবো। এই দল তার বিল পাস করতে পারবে না। প্রতিবাদ করা, বিরোধিতা করা, ভুল তথ্য সংশোধন করে দৃষ্টি আসন করা, এগুলো বলাই বিরোধী দল, এগুলো সংশোধন হচ্ছে। আবার রাজপথেও আমরা আন্দোলন কর্মসূচি রেখেছি। এবং মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি দুইটাই জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এটা হাসিনা সরকারের শেষের দিক থেকে আরম্ভ হয়েছে এবং এটা আসলে ধারাবাহিকভাবে চলছে। এই ব্যাপারে আমরা নজর দেওয়ার জন্য সরকারকে বারবার বলেছি। জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, কেবল বিরোধিতা নয়, জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সাথে সমন্বয় করেও কাজ করছে বিরোধী দল। আমাদের মধ্যে যে একেবারে সম্পর্ক নাই, কথাবার্তা বন্ধ, তা কিন্তু না। তবে যদি
সরকারি দল আর একটু উদার হতো, যারা দেশ চালাবে তাদেরকে একটু উদার হতে হয়। ইতিহাসের সবচেয়ে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমাদের এই বিরোধী দল রাখছে, আবার প্রতিবাদের জায়গাটা সবসাথে শক্তিশালীভাবে রাখছে। তো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাখি বলেই যদি কেউ বলা হয় যে দুর্বল ভূমিকা, এটা সঠিক না। পেট্রোল পাম্পগুলোতে মারাত্মক ধরনের মানে দীর্ঘ লাইন, কিউ, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পর্যন্ত থাকেন। আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করলাম, সরকার প্রথম অস্বীকার করলেন, পরে আমরা প্রস্তাব দিলাম যে এটা নিয়ে সংসদে আলোচনা। নেতারা বলছেন জনস্বার্থের ইস্যুগুলোই নিজেদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের দুটি দিক ছিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল করেছেন। আজ বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর গ্রহণযোগ্যতার উপর শুনানি হওয়ার কথা। এর আগে রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায় গত 7 জুন। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই মামলার রায় ঘোষণা করেন। রায় ফৌজদারি কার্যবিধির 368 ধারা মোতাবেক আসামিদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়, আর হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের কথাও বলা হয়েছে। মৌলভীবাজারের সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় এক চোরা কারবারি আহত হয়েছেন। রাত 11টার দিকে বড়লেখা সীমান্তে ঘটে এই ঘটনা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের টহল দল 2 জন সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করে, কিন্তু ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর আক্রমণের চেষ্টা চালায় তারা। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি চালালে এক চোরা কারবারি আহত হয়। পরে ভারতে পালিয়ে যায় চোরা কারবারিরা। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান এবং আইনানুগ কার্যক্রম চলমান। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রায় 46 কিলোমিটার কাটা তারবিহীন অরক্ষিত সীমান্ত এলাকা। দুর্গম এই এলাকায় গভীর রাতে হয়ে ওঠে আরও অনিরাপদ। ফলে পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় বিজিবিকে। মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত মহিষকুণ্ডী প্রাগপুর এলাকার সীমান্ত। সম্প্রতি পুশিনের ঘটনায় আরও উদ্বিগ্ন স্থানীয়রা। আরও জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। মাথাভাঙ্গা নামের এই নদীটি বিভাজন করেছে 2 দেশের সীমান্ত। ওপারে ভারত, এপারে বাংলাদেশ। ভৌগোলিক চাপে যেন পিষ্ট হয়ে সরু ক্যানেলে পরিণত হয়েছে নদীটি। কুষ্টিয়ার প্রাগপুর পশ্চিমপাড়া সীমান্তের ওপারেই ভারতের শিকারপুর। মাদক চোরাচালান সহ চোরাকারবারীদের অন্যতম রুট হিসেবেও পরিচিত মহেশখুন্ডি প্রাগপুর এলাকার সীমান্ত। 2 দিন 2 রাত ধরে এই সীমান্তের শূন্যরেখায় আটকে আছেন নারী শিশু সহ 12 জন। ইন্ডিয়ার থেকে বেশ কটা লোক আসছে, মাঠের মধ্যে আছে। এদের বিডিআরের সাথে আমরা সহযোগিতা করছি, আমরাও থাকছি। 12 জন লোক, তার মধ্যে বাচ্চা ছেলেও আছে 2টা। ওরা ধরেন যে খুব কষ্টের মধ্যেই আছে। এখন যদি বিডিআর মাইনে নেয়, কি ওই যে আত্মীয় আসলে যদি এখন ধরেন যে পরিচয় ঠিক হয়, তাহলে যদি দিয়ে দেয় তাহলে মিটে গেল ঝামেলা। অনুপ্রবেশের 48 ঘন্টা পর বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও হয়নি সুরাহা। দায় অস্বীকার করেছে বিএসএফ। তাদেরকে আমরা জানিয়েছি তারা ইন্ডিয়া থেকে এসেছে এবং ইন্ডিয়ান ভূখণ্ডে অবস্থান করতেছে। তাদেরকে তাদের তার কাটার ভিতরে নেওয়ার জন্য বলেছি। তো তারা বিষয়টা বলেছে, তারা ইনভেস্টিগেট করবে এবং বিষয়টা দেখবে। সম্প্রতি সীমান্তে পুশিনের ঘটনায় তৎপরতা বাড়িয়েছে বিজিবি। স্থানীয়দের অদম্য সাহসিকতা ও শক্তি হিসেবে বৃদ্ধি করেছে মনোবল। রাতভর কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গম সীমান্ত রক্ষায় এলাকাবাসী। ভারতের যে পোষণ করেছে তাদের এটা হওয়ার পর থেকে বিজিবি অনেক বেড়েছে সদস্য সংখ্যা। এর আগেও যেভাবে করেছে তার সাথে অতি ভালো বিজিবি টহল দিচ্ছে, কারণ সাধারণ জনগণ বিজিবির পাশে আছে। বিজিবি যদি শক্তিশালী হয় তাহলে আমাদের বাংলাদেশের জনগণও শক্তিশালী হবে, তারা একটা আশা ভরসা পাবে। তবে যোগাযোগ ব্যবস্থা সহ আধুনিক প্রযুক্তির অভাব ভোগাচ্ছে বিজিবি সদস্যদের। রয়েছে আরও বেশ কিছু সীমাবদ্ধতা, তাই প্রয়োজন সরকারি পদক্ষেপ। এই নদীটার নাম মাথাভাঙ্গা নদী। সীমান্তের ওপারেও আমাদের কিছু ভূমি কোনো জায়গায় আছে। সৈন্যলানটা ওই পাশে, আমাদের ওই পারেও যেতে হয়। তো এখানে শাখো করা আছে। আর যেহেতু এটা ভূপ্রাকৃতিকভাবে একটু দুর্গম এলাকা, আমাদেরকে কষ্ট করেই আমাদের দায়িত্ব পালন করতে হয়। সুযোগ সুবিধা ইনশাল্লাহ হবে। এখন এরকম আধুনিক সুবিধা আপনারাই দেখতে পারতেছেন।
কুষ্টিয়ার সীমান্ত এলাকাগুলো অনেকটাই দুর্গম এলাকা, যে কারণে বিজিবির জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় বর্ডার এরিয়াতে নজরদারি করতে। তবে তাদের নানা সংকট থাকা সত্ত্বেও এই অবস্থাতেই গ্রামবাসীকে সাথে নিয়ে সম্প্রতি পুশিনের ঘটনায় তারা নজরদারি বাড়িয়েছে সীমান্ত এলাকাগুলোতে। তবে বিজিবিকে আধুনিকায়ন করা সহ তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। হামে আক্রান্তদের 56 ভাগের বয়স 2 বছরের বেশি। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এতে প্রশ্ন উঠেছে, টিকার সংকট কি তাহলে 2 বছর বা তার আগেও ছিল, নাকি টিকা শিশুদের না দিয়ে উঠে গেছে হিসাবের খাতায়? বিষয়টিকে মাঠ পর্যায়ে টিকাদানের তথ্য বিভ্রাট বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবার রিপোর্ট। হাসপাতালের নাম ডিএনসিসি কোভিড-19, তবে এখন চিকিৎসা হয় শুধু হাম রোগীদের। এ পর্যন্ত হামের রোগী ভর্তি 7,000-এর বেশি। দেশের অন্য কোনো হাসপাতালে এত রোগী ভর্তি হয়নি। ভর্তি রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই হাসপাতালে 9 মাসের কম বয়সী রোগী 18 ভাগ, অর্থাৎ টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত তারা। 24 ভাগ আক্রান্ত হয়েছে 10 মাস থেকে 2 বছরের মধ্যে। 2 থেকে 5 বছর বয়সে আক্রান্ত 20 ভাগ শিশু, 5 থেকে 10 বছর বয়সী 13 ভাগ, আর 10 বছরের বেশি বয়সী 23 ভাগ, অর্থাৎ হাম রোগীদের 56 ভাগের বয়স 2 বছরের বেশি। মার কাছ থেকে অ্যান্টিবডি বাচ্চারা পেটের থেকে বের হয়ে পেত বলেই কিন্তু 9 মাস পর্যন্ত তাদের মিজলস বা হামের টিকা দেয়া লাগে নাই। কিন্তু এখন একটা গ্রুপ এমন এসছে যে তাদের অ্যান্টিবডি হয়তো মার কাছ থেকে তারা সেরকমভাবে পায়নি কোনো একটা কারণে। তাদের মায়ের অনেক রকমের প্রবলেম থাকতে পারে, তাদের টিকাগুলো কমপ্লিট ছিল না, তাদের ইমিউনিটি কম ছিল, ম্যালনারিশড মা ছিল। অন্তর্বর্তী সরকারের সময় টিকার ঘাটতি ছিল, টিকা পায়নি অনেক শিশু। বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের অনিয়ম বা বিশৃঙ্খলায় হামের এই প্রাদুর্ভাব হয়নি। 2 বছর আগে টিকার ঘাটতি ছিল না, তাহলে কিভাবে এত শিশু টিকার বাইরে থাকলো? রিপোর্টিং যেটা হয়, সেই রিপোর্টিং এর ক্ষেত্রেও কিন্তু নানান টাইপের প্রশ্নবিদ্ধ হতে পারে যে কতজনকে সত্যি সত্যি দেওয়া হয়েছে টিকা ওই সময়গুলোতে, টিকাগুলোর কোল্ড চেন কি ঠিক ছিল কিনা, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন হতে পারে। এখন চেক করার কোনো উপায় নেই, কারণ এটা তো অনেক আগের কথা। কিন্তু ওই রিপোর্টগুলো তো ম্যানুয়ালি হতো, এবং ম্যানুয়ালি রিপোর্টের ক্ষেত্রে সন্দেহ আজকে থেকে না, আমাদের যে ডেটার বিভ্রান্তি বা তথ্য বিভ্রাট হতেই পারে। সুতরাং কতজনকে সত্যি সত্যি টিকা দেওয়া হয়েছিল এটা কিন্তু আমরা সত্যিকার জানি না। 90 ভাগ মানুষ টিকার আওতায় আসলে হার্ড ইমিউনিটি হয়। সরকারি হিসেবে টিকাদানের সফলতার হার 90 ভাগের বেশি। তারপরও 2 বছরের বেশি বয়সীদের আক্রান্তের কারণ স্পষ্ট নয় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এমন হতে পারে যে যেহেতু 2024 সনে যে একটি ন্যাশনাল ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, এই সময় যে শিশুরা কাভারেজে আসার কথা ছিল সেই শিশুরা কাভারেজে আসেনি, এবং কোভিডকালীন সময় গিয়েছে। ওই সময়গুলোতে যে কাভারেজ ছিল সেই কাভারেজগুলো এক্সপেক্টেড লেভেলে ছিল না। সেই সময় যারা ড্রপড আউট হয়েছে এবং ন্যাশনাল ক্যাম্পেইন 2024 যখন হয়নি, সেই সময় যারা এই টিকাটি যারা ন্যাশনাল ক্যাম্পেইনের আওতায় আসার কথা ছিল, সেই সংখ্যাটি যখন আস্তে আস্তে বেড়েছে, 25-26-এ এসে এটি ফ্লেয়ার আপ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের তথ্যে কোথাও ঘাটতি বা বাড়তি তথ্য যুক্ত হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। তা না হলে হামের মতো অন্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি দেখা দিতে পারে। পাশাপাশি সুরক্ষার জন্য শুধু টিকা নয়, মা ও শিশু পুষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। লাইসেন্স নিয়ে বেকায়দায় সাবমেরিন কেবল খাতের বেসরকারি বিনিয়োগকারীরা। সিংহভাগ বিনিয়োগের পরও মিলছে না সংযোগের অনুমতি। আগস্টের মধ্যে সেবা চালুর শর্ত থাকলেও বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে কেবল বিস্তারের অনুমতি দিচ্ছে না সরকার। বিটিআরসি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের সাবমেরিন কেবল দুটিও ঝুঁকিতে। জানিয়েছে দ্রুত বিকল্প সংযোগ স্থাপন প্রয়োজন। দেশে বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ব্যবহার 11,000 জিবিপিএস এর বেশি, যার অর্ধেকের বেশি চাহিদা পূরণ হচ্ছে ভারত থেকে আমদানি করে। এজন্য প্রতি বছর গুনতে হচ্ছে $45 থেকে $50 মিলিয়ন।
অথচ বাংলাদেশ থেকে মাত্র ১৩০০ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে পড়ে আছে ৫০,০০০ জিপিএস ক্ষমতা সম্পন্ন বেসরকারি খাতের সাবমেরিন কেবল। ৩টি দেশীয় প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রাথমিক কাজ বাবদ প্রায় ৬৫০ কোটি টাকা খরচও করেছে, কিন্তু আন্তঃমন্ত্রণালয়ের টানাপোড়েনে আটকে আছে বাংলাদেশ অংশে সংযোগ স্থাপনের কাজ। 3টা কোম্পানি যদি মিলে হিসাব করি, সরকারের রাজস্বই জমা দিচ্ছে 100 কোটি টাকা। যতগুলি এলসি গেছে প্রত্যেকটা এলসিতে সরকারকে ভ্যাট ট্যাক্স দিছি। ভ্যাট ট্যাক্স যদি আপনি হিসাব করেন, ভ্যাট ট্যাক্সও দিছি কিছু না হলে 300 কোটি টাকা। তার মানে সরকারকে আমি দিছি 400 কোটি টাকা। 400 কোটি টাকা দেওয়ার পরে পারমিশন দিবে না ডিউ টাইমে, তাহলে আমি সার্ভিসে আসবো কীভাবে? বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম কনসোর্টিয়ামের আওতায় এই প্রকল্পটি সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত ২২০০ কিলোমিটার দীর্ঘ ইউএমও কেবল সিস্টেমের প্রধান রুটের সাথে কক্সবাজার পর্যন্ত ১৩০০ কিলোমিটারের একটি সংযোগ শাখা তৈরি করবে। সংশ্লিষ্টরা বলছেন, এই সাবমেরিন কেবল চালু হলে অনেক সাশ্রয়ী হবে ইন্টারনেটের দাম। এই কেবলটার ক্যাপাসিটি হচ্ছে 3টা অপারেটর মিলে 50 টেরাবাইট। 50 টেরাবাইটটা একটা হিউজ ক্যাপাসিটি। তো এটার জন্য ন্যাচারালি 50 টেরাবাইট যদি অ্যাড হয় বিএসসিসিএল এর সাথে, তো মার্কেটে তো ডেফিনেটলি প্রাইস সাবস্ট্যান্সিয়ালি কমে আসবে। মার্কেটের প্রাইসটা কমে আসলে আলটিমেটলি ভোক্তারা বেনিফিটেড হবে। অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রভাবশালী দেশের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি এই কেবল বিস্তারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অভিমত কনসোর্টিয়ামের। ইয়াং জেনারেশনের নেক্সট লেভেলে যাওয়ার জন্য যে এভিনিউ ইন্টারনেট, সেই জায়গায় বাধাগ্রস্ত করে একটা নির্দিষ্ট দেশের সাথে বাণিজ্য চুক্তি করে দেশ আগানো যাবে না। এই কেবলটা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি, যেমন আমরা নোকিয়া এবং ইনফিনিরা সিলেক্ট করেছে, নোকিয়া ইনফিনিরার ইকুইপমেন্ট, এটা টোটালি ডিজিটাল সিকিউরিটি কভার করে এবং কনফিডেন্সিয়ালিটি বা ট্রাস্টেড ইস্যুতে কোনো সমস্যা থাকার কথা না। ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেবল দুটি ঝুঁকিতে আছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দ্রুত আরও সংযোগ স্থাপনের পরামর্শ সংস্থাটির চেয়ারম্যানের। সারা পৃথিবীতে প্রায় 17 লক্ষ কিলোমিটার শুধু সাবমেরিন কেবল আছে এবং আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির 99% কানেক্টিভিটি সাবমেরিনের উপর দিয়ে, এবং এই কানেক্টিভিটি দিয়ে আমাদের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সমস্ত কিছু চলে এই সেক্টরে। আজকে যদি একটা ভূমিকম্পে কোথাও একটা ব্রেকেজ হয়, এই সাবমেরিন কেবল যদি কেটে যায়, আজকে ইরান যুদ্ধে ওই জায়গায় যদি সাবমেরিন কেবল কেটে যায়, একটা কন্টিনেন্ট, একটা বিশাল রিজিয়ন আউট অফ কমিউনিকেশন হয়ে যাবে। বিটিআরসির শর্ত অনুসারে ২০২৬ সালের ৩১শে আগস্টের মধ্যে বেসরকারি সাবমেরিন কেবলের সেবা চালু করার সময়সীমা রয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের অন্যতম অভিজাত এলাকা রাজধানীর গুলশান, নাম শুনলে মনে হয় উচ্চবিত্তদের আলো ঝলমলে জীবন। অনেকেরই সে বৃত্তের সুখ থাকলেও স্থায়ী অস্থায়ী বাসিন্দাদের জন্য দিন দিন সংকুচিত হচ্ছে বাসযোগ্যতার সুযোগ। শান্ত, স্নিগ্ধ আর সবুজ কেটে জায়গা করে নিচ্ছে কর্পোরেটের চকচকে আধিপত্য। উনিশশো ১৯৬১ সালের সেই ভোলা গ্রামে রাত নামে, 1000 বছরের রাত। ৬৫ বছর আগের নাম বদলে গুলশানের খোলস পড়া এই তল্লাটের রাতের রঙও বদলেছে। কালো থেকে হয়েছে বহুরঙ্গা, হচ্ছে আরো। অবস্থা অনেক খারাপ ছিল, আমরা চলাফেরা করতে পারতাম না, আর এখন আগের থেকে অনেক বেটার। মানে ছেলেপিলের বাজে ছেলেপিলের আগে হতে বেশি। আগে তো এখানে অনেক মারামারি হতো। হ্যাঁ, অনেক মারামারি হতো এবং এখানে একটা মার্ডারও হয়েছে। জমজমাট জীবনের অনুষঙ্গ যখন গুলশানের অলিতে গলিতে, তখনও সমান্তালে কোথাও কোথাও সেই প্রাচীন জীবনও বহন করছেন কেউ কেউ। যাপন আর উদযাপনের ভিড়ে গুলশানের দিন মহাকর্মব্যস্ত। আকাশ ছুতে যাওয়া সুউচ্চ অট্টালিকা, কর্পোরেট অফিসের চাপে পিষ্ট আবাসিক সুখের সূচক। গ্রোয়িং পপুলেশনের কারণে গুলশানের আপনার অ্যাপার্টমেন্ট বা বাসার ডিমান্ড তো বাড়তেছে। এখানে বিভিন্ন কর্পোরেট অফিস হচ্ছে, কমার্শিয়াল অফিস হচ্ছে। 40-42 বছর আগে দেখছি দোতলা 3 তলার বেশি কোনো বাড়ি ছিল না। গুলশানের জমি কাঠা প্রতি 50 লাখ টাকার বিনিময়ে আবাসিক থেকে বাণিজ্যিক শ্রেণীতে রূপান্তরের সুযোগ রেখেছে সরকার। অভিযোগ, দেদারসে সেই সুযোগের অপব্যবহার বাড়ায় এমন কর্পোরেট আধিপত্য সবখানে। বিস্ময়করভাবে রাজুক ঢাকা শহরের অনেক এলাকাতে কী করলো, কমার্শিয়াল যে সুযোগটা তৈরি করে দিল। ধানমন্ডি, গুলশান, মরানি, এখন তো 100 ফুট রাস্তা হলেই কনভার্সন করা যাবে। এটা তো প্ল্যানিংয়ের যে মূল স্পিরিট এবং স্ট্র্যাটেজিক যে সিদ্ধান্তের পুরোপুরি বাইরে গিয়ে এটা একটা স্বেচ্ছাচারিতা।
একসময় কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত পাওয়া গুলশানকে আরও নাগরিক বান্ধব করার চেষ্টা গুলশান সোসাইটির। এত দামি জায়গা, এত দামি বাড়ি, কিন্তু এখানে শতকরা 90% বাড়িতে কোনো স্টোরেজ নেই। এটা রাস্তায় অফিস, মেইন রোডের মধ্যে সব 20 তালা 22 তালা, সম্প্রতি 40 তালা বিল্ডিংও উঠেছে। তো এখানে যেন 40 তালা বিল্ডিং আছে, কিন্তু সম্পূর্ণ অপরিকল্পিত পার্কিং। 12 থেকে 14 হাজার রিক্সা চলছে এখানে, 400 রিক্সার জায়গায়, এবং পুরোটা রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে গেছে টেসলাতে, এবং সেটা তো একটা অপরিকল্পিত বাহন। সাধারণের ভাবনার সাথে গুলশান জীবনের তফাৎ কমছে না বাড়ছে সে বিষয়ে নানা বিতর্ক থাকলেও আবাসিক জীবনের শান্তি বাড়ুক সেই প্রত্যাশা সবার। বড় বড় অনেক ব্যবসায়িক গ্রুপ তারা একটা বিশাল বড় 10 তালা বিল্ডিং বানিয়ে ফেলছে। এভাবে তো একটা শহর চলতে পারে না, এভাবে একটা এলাকা চলতে পারে না। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সরকার এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচি গ্রহণ করেছে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। শনিবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে বিশিষ্ট মুন্সি আব্দুর রফ স্মৃতি জাদুঘর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে এই কথা জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামা ওবায়দ। বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি একটি ভালো কাজ, দেশ এবং পরিবেশের কথা চিন্তা করেই এমন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচি প্রতিটি স্কুল কলেজে বাস্তবায়িত হবে। এ সময় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আরো অনেক সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং শুধু গ্রামে গঞ্জে না, প্রত্যেকটি স্কুলে কলেজে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি, একজন শিক্ষার্থী একটি গাছ, এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রত্যেকটা শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তাহলে আপনারা চিন্তা করতে পারেন সারা বাংলাদেশে কত গাছ লাগানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগীকে। স্বজনদের অভিযোগ, গত বুধবার আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় বাড়ির পাশের দোকান থেকে পাউরুটি কিনতে যায় ওই কিশোরী। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে পাশের একটি ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয় এমপি ডিও লেটারে স্থগিত কুমিল্লা সিটি কর্পোরেশনের 125 কোটি টাকার নতুন নগর ভবন নির্মাণের টেন্ডার কার্যক্রম। এতে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ক্ষোভ। নগর ভবনের সম্মেলন কক্ষেও দেখা দেয় উত্তেজনা। জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, পূর্ব নির্ধারিত স্থানেই হোক ভবন। 53.04 বর্গ কিলোমিটারে 27টি ওয়ার্ড নিয়ে 2011 সালে গঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশন। এরপর 2021 সালের 7 ডিসেম্বর 15 তলা বিশিষ্ট 125 কোটি 9 লাখ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন নগর ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার বিভাগ। প্রকল্পের জন্য স্থান নির্ধারণ শেষে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়। তবে টেন্ডার কার্যক্রম স্থগিত চেয়ে স্থানীয় এমপির ডিও লেটারে ক্ষোভ ছড়িয়ে পড়ে নগরীতে। পরে কুশিক প্রশাসকের চেষ্টায় তদন্তে আসে স্থানীয় সরকার বিভাগের উপসচিব। সচিব মহোদয়ের সাথে কথা বললাম, তিনি বললেন পারবেন আপনি কুমিল্লা কভার করতে, আপনি তো এখনো পার্লামেন্টেই রয়েছেন। তারপর আমি বললাম যে এটি যেহেতু জনগুরুত্বপূর্ণ লাইভে আছে টেন্ডারটা, কোনো কারণে টেন্ডারটা যদি বন্ধ হয় বা বন্ধ করা হয় তাহলে কিন্তু এটি পিছিয়ে যাবে, আর আদৌ প্রজেক্টটা বাস্তবায়ন নাও হতে পারে। সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ শেষে নির্বাচিত প্রতিনিধি দ্বারা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান আবেদনকারী। নির্বাচিত একটি পরিষদ এখানে যাচাই বাছাই করে আলোচনা করে তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি নগর ভবন নির্মাণ করবে, এই নগরবাসীর সেবা প্রদানের জন্য। এটুকুই আমার মূল বক্তব্য। ক্ষুব্ধ নগরবাসীর দাবি, দীর্ঘদিনের পরিকল্পনার আলোকে নির্ধারিত জায়গায় নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অথচ যৌক্তিক কারণ ছাড়া টেন্ডার বন্ধের উদ্যোগ জেলাবাসীর প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এতে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ার পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এটা হস্তান্তরিত হলে সাবেক 18টা ওয়ার্ডের মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমার এলাকাকে, আমার বাড়িকে আমি সুন্দর করবো, এই জন্য কি আমি একটা প্রাচীন শহরকে কিসমিস বানিয়ে দেবো? একজন ব্যক্তির অভিলাষ হচ্ছে কুমিল্লা শহরকে কিসমিস বানিয়ে দেয়। নতুন নগর ভবন নির্মাণ ঘিরে তৈরি হওয়া অচল অবস্থার দ্রুত সমাধান চায় কুমিল্লাবাসী। এখন দেখার বিষয়, টেন্ডার প্রক্রিয়া পুনরায় চালু করে নির্ধারিত স্থানীয় প্রকল্প বাস্তবায়নে কি সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় 11 ঘন্টা সেবা কার্যক্রম বন্ধ ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার সকালেই জরুরি বিভাগ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় পুরো হাসপাতালের কার্যক্রম। ভোগান্তির শিকার হন শত শত রোগী। ভোরে নুরুন্নাহার বেগম নামের এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ভর্তির কাগজ এন্ট্রি না হওয়া পর্যন্ত অক্সিজেন না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক। এর মধ্যে রোগী নুরুন্নাহার মারা যান। এতে ক্ষুব্ধ হয়ে চিকিৎসককে মারধর করে রোগীর ছেলে রিফাত। পরে মরদেহ মর্গে আটকে রেখে বিক্ষোভ শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। বিকেলে পরিচালকের মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকরা মরদেহ ফেরত দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। লাশটাকে গাড়িতে তোলাটা বেশ কষ্টসাধ্য হয়ে গেছিল। পুলিশ প্রশাসনের মাধ্যমে কষ্টসাধ্য ছিল। জনগণ এত বেশি লোকজন এত বেশি জড়ো হয়েছিল, আমরা লাশের সেফটির জন্যই বা সবার সেফটির জন্য লাশটাকে পরবর্তীতে কিছু সময়ের জন্য মর্গে রাখি এবং পরবর্তীতে আমরা লাশটাকে হ্যান্ড ওভার করে দিই। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হবে রোববারই। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, চুক্তি স্বাক্ষরের পরই সবার জন্য উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। আগের যে কোনো মার্কিন প্রশাসনের তুলনায় বর্তমানে ইরানের সাথে সম্পর্ক ভালো বলেও দাবি করেন তিনি। বলেন, ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যের সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। তার আশাবাদ পুরো প্রক্রিয়া দ্রুত এবং সহজভাবে হবে, নতুবা বিকল্পের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স বার্তায় জানান, চুক্তির জন্য একটি শান্তি কাঠামো নিয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। 24 ঘন্টার মধ্যেই হতে পারে ইলেকট্রনিক চুক্তি স্বাক্ষর। অবশ্য রোববারই চুক্তির বিষয়টি চূড়ান্ত নয় বলে জানিয়েছে ইরান। বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের খবর। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে রোববার সকাল 11টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজে এরই মধ্যে 2-0 এগিয়ে থাকা বাংলাদেশের নজর হোয়াইট ওয়াশে। অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করতে পারলে সেটা অনেক বড় অর্জন হবে বলে মনে করেন সৌম্য সরকার। দুইটা উইকেট নিয়ে যাওয়ার মতন হয়েছে। যদি আমরা আসলে বড় টিম ভাবি তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো ঠিক করতে হবে। মানুষ তার স্বপ্নের সমান বড়। বড় হতে হলে কলিজাও বড় হতে হয়, স্বপ্নটাও দেখতে হয় বড়। তেমনি কাজকর্মেও সেই গ্লিমস রাখতে হয়। দ্বিতীয় ওয়ানডেতে যেমনটা রেখেছে অস্ট্রেলিয়া। হেরেছে বটে, এক ম্যাচ হাতে রেখে সিরিজও খুইয়েছে, কিন্তু হারার আগে হারেনি। মুস্তাফিজের মতোই বলতে হয়, বড় কিছু অর্জন করতে হলে বাংলাদেশকেও হতে হবে এমন। বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। মুস্তাফিজ যে কথাগুলো বলেছে অবশ্যই সঠিক। বড় টিম হতে গেলে এগুলো করতেই হবে, তা না হলে আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন, ওইভাবে টিমকেও কাউন্ট করে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিততে করতে হয়েছে 21 বছরের অপেক্ষা। তৃতীয় জয়টা এসেছে দিন দুয়েক বাদে। অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোও হয়েছে। ওয়ানডেতে এখন শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতেনি টিম টাইগার্স। নিঃসন্দেহে এই অর্জন অনেক বড়। সৌম্যরা কি ভাবতে পারছেন কত বড় অর্জনের অংশীদার তারা? সুযোগ আছে হোয়াইট ওয়াশেরও। আমরা যে সিরিজটা দিচ্ছি এটা আমাদের সবার অনেক বড় করে সেলিব্রেশন করা উচিত ছিল, কারণ আমরা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা কতটুকু করছি জানি না, কিন্তু করা উচিত ছিল। আর আমরা যদি 3-0 জিততে পারি, এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারা জিতবে নেক্সট ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার স্পিন ফ্রেন্ডলি উইকেট দিয়ে ক্যাঙ্গারু বধ করেছিল টাইগাররা। এবার ব্যতিক্রম, ভালো উইকেটে খেলে এসেছে সিরিজ জয়। 2 ম্যাচেই অধিকাংশ উইকেট নিয়েছেন পেসাররা। আমার দেখা যেটা এখন ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং সাইড আমাদের। যে কোনো কন্ডিশনে যে কোনো দেশেই। সো এখন আমার কাছে মনে হয় যে কোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে। শেষ ওয়ানডের দলে যুক্ত হয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ইনজুরি ভাবনা মাথায় রেখে তাকে দলে ডাকা হয়েছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।